পার্থের এই অপটা স্টেডিয়ামকে নিজেদের দুর্গ বানিয়ে ফেলা অজিরা এর আগের 4টা টেস্ট ম্যাচে তারা প্রতিপক্ষকে একটা নির্দিষ্ট ফর্মুলায়, একটা চেনা ফর্মুলায় নাস্তানাবুদ করে পরাজিত করেছিল। কিন্তু তাদের ওই চেনা ফর্মুলাটা এই ম্যাচে তখনই হারিয়ে গেল যখন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। তো এবার আপনারাই ভেবে নিন অস্ট্রেলিয়ার সেই চেনা ফর্মুলাটা ঠিক কী ছিল, কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো ভারত প্রথমে ব্যাটিং করতে যাওয়ার পরই তাদের ইনিংসের শুরুতেই একবারে ব্যাটিং ধস নেমে যায়। অস্ট্রেলিয়ার ওই 4 পেস বোলার স্টার্ক, কামিন্স, হেজেলউড আর মিচেল মার্শের সামনে ভারতের ব্যাটাররা কোনো রকম প্রত্যুত্তরই খুঁজে পাচ্ছিলেন না। উইকেটটা এমনিতেই আর কি পুরো সবুজ ঘাসের আস্তরণে ভরা ছিল, তার উপর পার্থের উইকেটটা মানে তুলনামূলক অন্যান্য সারফেসের তুলনায় একটু বেশি বাউন্স জেনারেট করে। তো ওই অতিরিক্ত বাউন্স সামলাতে না পেরেই ভারতের ব্যাটাররা এক এক করে জাস্ট প্যাভিলিয়নে আসা যাওয়া করছিল। 50 রানের আগেই ভারতের 4টা উইকেট চলে যায়। যশস্বী জয়সওয়াল আর দেবদূত পাটিকল দুজনেই 0 রান করে প্যাভিলিয়নে ফেরেন। আর যার উপর সবচেয়ে বেশি ভরসা করা হয়েছিল সেই বিরাট কোহলি, তিনিও মাত্র 5 রান করেন। এরপর 73 রানের মধ্যেই ভারতের 6টা উইকেট চলে যায়। এই জায়গা থেকে কিছুটা লড়াই করেন ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডি। ঋষভ পান্ত 37 রান করেন আর নীতিশ কুমার রেড্ডি অবশেষে 41 রান করেন। তারা মূলত তাদের সৌজন্যেই ভারতের স্কোরটা ওই 150 রানে পৌঁছায়। তো প্রথম ইনিংসে ভারত 150 করার পর সবাই ভেবেছিল অস্ট্রেলিয়া এই জায়গা থেকে একটা অনেক বড় লিড নেবে, কিন্তু খুবই সারপ্রাইজিংলি ভারতের পেস বোলারদের সামনে বা পার্টিকুলারলি বলতে গেলে জসপ্রীত বুমরার সামনে অস্ট্রেলিয়ার টপ অর্ডার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র 19 রানের মধ্যেই অস্ট্রেলিয়ার 3টা উইকেট চলে যায় ওই প্রথম দিনের একদম ফাইনাল সেশনে। কিন্তু শুধু ওইখানেও তারা থেমে থাকেনি। এরপর জসপ্রীত বুমরার নেতৃত্বাধীন ভারতের পেস অ্যাটাক অস্ট্রেলিয়ার শিবিরে ক্রমাগত আঘাত হানতেই থাকে। প্রথম দিনের খেলা শেষেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভারতের বোলাররা 7টা উইকেট তুলে নেয় মাত্র 67 রানের মধ্যেই। তো ওই জায়গাটাতেই আর কি ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর, তো ওই জায়গাটাতেই ভারতের প্রথম ইনিংসটা 150 রানে শেষ হওয়ার পর যেখানে মনে করা হচ্ছিল যে ভারত মানে জাস্ট আর কি এই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছে, কিন্তু ওই প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ভারত যে আবার প্রবলভাবে কামব্যাক করেছে এই ফার্স্ট টেস্ট ম্যাচে, সেটা আবার তখন সবাই স্বীকার করতে এক প্রকার বাধ্য হলো। এরপর দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ার আরও 2টো উইকেট চলে যায় ওই মাত্র 12 রানের মধ্যেই। 79 রানে অস্ট্রেলিয়ার স্কোরটা তখন 9 হয়ে গেছিল। তখন 100 উঠবে কিনা অস্ট্রেলিয়ার এটাই আর কি ধোঁয়াশার মধ্যে পড়ে গেছিল, কিন্তু শেষ উইকেটে মিচেল স্টার্ক আবার ওই হ্যাজেলউডকে সাথে নিয়ে 25 রানের একটা জুটি করে অস্ট্রেলিয়ার স্কোরটাকে নিয়ে যায় 104-এ। ফলে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ভারতের থেকে 46 রানে পিছিয়ে শেষ করে। কিন্তু এরপর ভারতের সেকেন্ড ইনিংসে যেটা ঘটলো সেটা এক প্রকার বলতে গেলে কল্পনারও বাইরে ছিল। অতি বড় ভারতীয় ক্রিকেট সমর্থকরাও এইটা বোধহয় আশা করেনি। ভারতের দ্বিতীয় ইনিংসে রাহুল আর জয়সওয়াল ওপেন করতে নেমে তারা প্রথমে যে চরম ধৈর্যের পরীক্ষাটা দিলেন, অস্ট্রেলিয়ার পেস বোলারদের এগেনস্টে একেবারে দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে যেভাবে পড়েছিলেন, হিসাব মতো দ্বিতীয় দিন শেষ 2টা সেশন ভারতই কিন্তু ব্যাটিং করেছিল, কিন্তু অস্ট্রেলিয়ার পেস বোলাররা টানা 2 সেশন পেয়েও ভারতের একটা উইকেটও তুলতে পারেনি। এই রাহুল আর জয়সওয়ালের সৌজন্যেই ওই দ্বিতীয় দিন শেষেই ভারতের স্কোরটা হয়ে যায় বিনা উইকেটে 172। তো ওই জায়গাতেই বলতে গেলে ভারত অস্ট্রেলিয়ার থেকে ম্যাচটা অনেকটাই নিয়ে বেরিয়ে গেছিল। কিন্তু তারপরেও আর কি 172 তো আর কি খুব বেশি স্কোর নয়, মানে ভারতের যেরকম আমরা আর কি ব্যাটিং বিপর্যয় ইদানিং সাম্প্রতিক সময় হতে দেখেছি, সেখানে আর কি 1-2টো উইকেট চলে গেলেই আর কি পরপর 50-60 রানের মধ্যেই অল আউট হয়ে যেতে দেখেছি। তো সেই রকম একটা প্রবল আশঙ্কা ছিল পরের দিনে। কিন্তু সেই জায়গাটাতেই আর কি এই রাহুল আর জয়সওয়ালের জুটিটা যখন 200 রানের গন্ডি টপকে যায়, তখন রাহুল মানে একটা ডিজার্ভিং সেঞ্চুরি তিনি ওই জায়গায় মিস করেন, 77 রান করেন। খুবই ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলেছেন। আর এর সাথে সাথেই জয়সওয়ালও নিজের টেস্ট ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরিটা তুলে নেন। তারপর দ্বিতীয় উইকেটে জয়সওয়াল দেবদূত পাটিকলকে সাথে নিয়ে আবার 74 রানের একটা জুটি করেন। এরপর দেবদূত পাটিকল আউট হয়ে যাওয়ার পর বিরাট কোহলি আর জয়সওয়ালের মধ্যেও একটা 38 রানের জুটি গড়ে ওঠে। এরপর জয়সওয়াল 161 রান করে তিনি প্যাভিলিয়নের পথ দেখলেন। কিন্তু জয়সওয়াল আউট হওয়ার পরপরই ভারতের মানে পরবর্তী 8 রানের মধ্যে আরও 2টা উইকেট চলে যায়। মানে হিসাব মতো ভারতের স্কোরটা যেখানে একসময় ছিল 313-2, সেখানে অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 321-5। মানে এই 8 রানের মধ্যে যে তারা 3টা উইকেট হারিয়ে ফেললো, ওই জায়গাটাতেই ভারতের ব্যাটিং বিপর্যয়ের আবার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ওই আশঙ্কাটা আর বাস্তবায়িত হতে দেননি বিরাট কোহলি আর ওয়াশিংটন সুন্দরের ওই 89 রানের জুটিটা। তাদের জুটিটাই ওই জায়গা থেকে ভারতের স্কোরটাকে নিয়ে যায় 410-এ। এরপর সপ্তম উইকেটে নীতিশ কুমার রেড্ডি আর বিরাট কোহলির মধ্যে একটা আর কি খুবই ফ্লারিশিং, একটা খুবই বিধ্বংসী 77 রানের জুটি গড়ে ওঠে। বিরাট কোহলি আর কি নিজের 30তম টেস্ট সেঞ্চুরিটা এই ম্যাচে তুলে নেন। মানে বিরাট কোহলি সেঞ্চুরি পাওয়ার সাথে সাথেই ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা ওই ভারতের ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা দিয়ে দেয়। 6 উইকেটে 487 রান করেছিল ভারত। তো ফলে অস্ট্রেলিয়া জয়ের জন্য শেষ ইনিংসের টার্গেট ছিল 534 রানের, যেটা অস্ট্রেলিয়াকে সাকসেসফুলি চেস করতে গেলে বিশ্ব রেকর্ড করে জিততে হতো। এরপর তৃতীয় দিনের খেলার একদম শেষ বেলায় অস্ট্রেলিয়াকে 4 থেকে 5 ওভার ব্যাটিং করানোর সুযোগ পেয়েছিল ভারতের বোলাররা। কিন্তু খুবই আশ্চর্যজনক হলেও ভারতের বোলাররা ওই মাত্র 4-5 ওভারের মধ্যেই অস্ট্রেলিয়ার 3টা উইকেট তুলে নেয় মাত্র 12 রানের মধ্যেই।
534 তাড়া করতে নেমে মানে তৃতীয় দিনের শেষ বেলাতেই কোনো টিমের স্কোর যখন 3 উইকেটে 12 হয়ে যায়, তখন তারা যে এই জায়গা থেকে আর ম্যাচ কোনোভাবেই জিতবে না, তা সে নিজেদের যত চেনা কন্ডিশনে হোক, নিজেদের চেনা পরিচিত দুর্গেই হোক না কেন, এটা তখনই এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল। এরপর চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার সাথে সাথেই অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ওই উসমান খোয়াজার উইকেটটাও হারিয়ে তখন তাদের স্কোরটা হয়ে যায় 4 উইকেটে 17। এরপর মানে ওই ট্রাভিস হেড আর স্টিভ স্মিথের মধ্যে একটা 62 রানের জুটি গড়ে উঠেছিল। তারপর ট্রাভিস হেড আর মিচেল মার্শের মধ্যেও একটা ওই 82 রানের জুটি গড়ে উঠেছিল। ট্রাভিস হেড নিজেও ব্যক্তিগতভাবে 89 রানের একটা খুব ভালো ইনিংস খেলেছিলেন। তিনি বলতে গেলে অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে যেটুকু প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আর সাথে মিচেল মার্শ তাকে কিছুটা সঙ্গ দিয়েছিলেন। তো এইভাবে তো আর কি 534 চেস করা সম্ভব না। ফলে অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসটা শেষ হয়ে গেল মাত্র 238 রানে। আর তার সাথে সাথেই ভারত 295 রানের একটা বিশাল ব্যবধানে এই পার্থ টেস্ট জিতে নেয়। আর এর সাথেই এই বর্ডার গাভাস্কার ট্রফির এই 5 ম্যাচের সিরিজে তারা 1-0 লিডও নিয়ে ফেলে। বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 5 উইকেট আর সেকেন্ড ইনিংসে 3টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে মানে ম্যাচে টোটাল 8 উইকেট শিকার করে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ সিলেক্টেড হয়েছেন এই পার্থ টেস্টে। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে পার্থ টেস্টে ভারতের এই বিশাল জয়ের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন প্রথম ইনিংসে বুমরার ওই অনবদ্য অসাধারণ বোলিং স্পেলটা, 5-5টা উইকেট তিনি শিকার করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ইনিংসে। আর এছাড়া অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন ওই বুমরা একা নিজেই, এটাকে আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা আপনারা বলতে পারেন দ্বিতীয় ইনিংসে ভারতের ওই অনবদ্য অসাধারণ ব্যাটিং পারফরমেন্স, যেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি, কিন্তু ওই জায়গাটাতে আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ভারতের আর কি মানে সম্মিলিত ব্যাটিং প্রদর্শনী 487 রানের একটা বিশাল টোটাল তুলে ওই জায়গায় অস্ট্রেলিয়াকে পুরোপুরি চাপে ফেলে দেয়, এটাকেও আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা বলতে পারেন অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসেও ভারতীয় বোলারদের ওই দুর্ধর্ষ বোলিং পারফরমেন্স, যার জন্য অস্ট্রেলিয়া তো এই ম্যাচ জয়ের মানে কাছাকাছি যাওয়া তো দূরের কথা, তারা আর কি অনেক পিছনে থেকেই মানে 295 রান পিছিয়ে থেকেই ম্যাচটা হেরে যায় ভারতের কাছে, মানে পুরোপুরি বলতে গেলে আত্মসমর্পণ করে ফেলেছে। তো সেকেন্ড ইনিংসে ভারতের বোলিংটাকেও আপনারা টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে ধরতেই পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচে যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই ভারতের দ্বিতীয় ইনিংসের ওপেনিং পার্টনারশিপটা, জয়সওয়াল আর রাহুলের মধ্যে যে 201 রানের ওপেনিং জুটিটা, সেটাই আমার কাছে মনে হয় এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। কারণ তার আগে পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে খুব ভালোভাবেই ছিল, যদিও তারা ভারতের থেকে প্রথম ইনিংসে পিছিয়ে শেষ করেছিল, কিন্তু সেই মানে পিছিয়ে থাকার মানে ব্যবধানটা তো খুব বেশি ছিল না, মাত্র 46 রানের। সেখান থেকে ভারতকে যদি সেকেন্ড ইনিংসে তারা ওই 200 বা 250 বা ইভেন 300 রানের মধ্যেও যদি বেঁধে ফেলতে পারতো, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াই তখন ম্যাচ জয়ের জন্য প্রবলভাবে ফেভারিট হতো। কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের ওই চান্সটাই কোনোরকম দেননি এই জয়সওয়াল আর রাহুলের ওপেনিং জুটিটা। ফলে তাদের ওই 201 রানের ওপেনিং জুটিটাই ভারতকে এই বিশাল একটা টোটাল দাঁড় করানোর যে আর কি টোনটা সেট করে দিল। তো এই জায়গা থেকে অস্ট্রেলিয়া বলতে গেলে পুরোপুরি ম্যাচ থেকে একদম ছিটকে গেল, অস্ট্রেলিয়া টোটালি আউটপ্লেড হয়ে গেল ইন্ডিয়ার দ্বারা। ফলে আমার কাছে ভারতের দ্বিতীয় ইনিংসে রাহুল আর জয়সওয়ালের ওই 201 রানের ওপেনিং জুটিটাই হচ্ছে এই ভারতের পার্থ টেস্ট জয়ের আলটিমেট টার্নিং পয়েন্ট। আপনারা কি একমত হবেন আমার সাথে এই ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে, নাকি আপনাদের মতামত ভিন্ন কিছু? কমেন্ট করে জানাবেন নাকি?